দায়িত্ব অতিথিকে পরিচয় করিয়ে দেবার। আমাদের স্টুডিওতে আছেন আর যে নিশান, আমরা সরাসরি নিশানের কাছে চলে যাব। নিশান, কি অবস্থা, কেমন আছেন? ধন্যবাদ রাতুল ভাইকে। আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং নিশ্চয় আপনি হয়তো বা ভালো আছেন, যদিও কণ্ঠ শুনে মনে হচ্ছে যে অসুস্থ। জি। আজকে যদিও ভৌতিক ঘটনাগুলো কখনো ওভাবে বলা হয়নি জি। বা আমি ওভাবে ফেস করিনি আচ্ছা আচ্ছা, খুব বেশি। হ্যাঁ। খুব ইচ্ছে আমার, আমি যদিও এখান থেকে তো অনেক রাতে সপ্তাহে ফেরা হয়। হ্যাঁ 3 দিন করে রাতের শিফট থাকে এবং সেই সুবাদে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা-1টা বাজে। তো এই ঘটনাটা ঠিক আমার সাথে, তার আগে আমি একটু অন্য একটা ঘটনা বলতে চাই আমার ঘটনাটা বলার আগে। আচ্ছা। আমাদের বাসার একদম পূর্ব সাইডে একটা মাদ্রাসা আছে, কুমিতপুর দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা। আমি ওখানে গেলাম, ওনার পরিচালকের সাথে ভালো আমার সম্পর্ক আর কি। আচ্ছা। গিয়ে একটা বাচ্চার ঘটনা আমি আর কি শেয়ার করতে চাই। বাচ্চাটা আপনারা যারা আমতলি চেনেন, মনোহরপুর আমতলি, জি। ঠিক তার একটা মোটা আম গাছ আছে সেখানে এবং সেই আম গাছটার ঘিরে এই ঘটনাটা। আচ্ছা আচ্ছা। ওই দুইজন বাচ্চা আর কি, দুইজন বাচ্চা মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং ওদের মতো করে আর কি ওরা যেভাবে শেয়ার করতেছিল আমি ওভাবেই শেয়ার করতেছি আপনাদের সাথে। ওরা দুজনেই বাইসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে এবং প্রতিমধ্যেই মাঝখানে তো ওই মোটা আম গাছটা এবং অনেক পুরনো, প্রায় 100 বছরের আম হবে, তারও বেশি। এবং যারা গাইবান্ধা মোটামুটি অনেকেই চেনে জায়গাটা। হ্যাঁ, মনোহরপুর আমতলি অনেকেই চেনে, যদিও এখন মেইন রাস্তা এখন ওইটাই চেনে যে আমতলি, কিন্তু সাইডে আরেকটা মোটা আম গাছ আছে। 3 রাস্তার মোড়ে একটা ফতের ভিটার দিকে চলে গেছে, একটা কুমিতপুর অভিমুখে হয়েছে, আর একটা তো আমতলির দিকে আসছে মেইন রাস্তার সাথে। এবং ওই বাচ্চা দুটো চলে আসতেছিল ওদের বাড়ির দিকে, আসতেই প্রকৃতির ডাকে ওরা সাড়া দিচ্ছে নাকি, ওরা ওই জন্য একজন বসে গেছে এবং আরেকজন নাকি থুতু নিক্ষেপ করছিল ওই জায়গাটাতে। পরবর্তীতে ওটা রোকাইয়ার মাধ্যমে যেটা জানছে আর কি। তো ওরা হুট করে ওখানে ও ওইটাতে প্রস্তাব করে আর কি, পানি না এরকম কিছু নেয়নি আর যেটা আর কি। তো ওই গাছে আবার যেটা রুকেয়ার মাধ্যমে আমি সরাসরি রুকেয়ার ওখানে ছিলাম আর কি। 7টা জেন আছে এখনো ওই গাছটাতে, এখনো 7টা জেন আছে। আচ্ছা, সেই আম গাছটাতে এখনো, যে হয়তো অনেকেই জানে না বিষয়টা, এবং আজকে হয়তো অনেকে যারা রেডিও শুনছে হয়তো আমাকে দেখার পরে হয়তো তারাও আমাকে বলবে যে আদৌ ছিল কিনা, আছে কিনা। তবে পুরনো যে গাছগুলো, যেমন পাকুর গাছ, তারপর হচ্ছে শিমুল গাছ যেগুলো আছে আর কি, মানে শতবর্ষী যে গাছগুলো, সেগুলোতে মোটামুটি এই ধরনের শোনা যায় যে আছে কিছু। এটা থাকি আর কি, ওই যেগুলো শতবর্ষী গাছ সেগুলোতে থাকাও স্বাভাবিক। ওটা হয়তো বা তারা নিরাপদ আশ্রয়স্থল মনে করে। তো বাচ্চা দুটাকে ওই একজন থুতু নিক্ষেপ করার জন্য ওকে অ্যাটাক না, প্রস্তাব যে করছে ও কুলুপ না নেওয়ার জন্য ওকে ধরে নেই, ওর পাশে যে বন্ধুটা ছিল তাকে ধরছে। ও আবার একটু সাহসী ছিল, যে ওই কাজটা করছে, ও একটু সাহসী ছিল, ওর জন্য ওকে ধরে নেই এবং ওর পাশে যে আরেকজন ছিল ওকে ধরছে। এবং এমনভাবে ও প্রতি রাতেই হঠাৎ করে মাদ্রাসার আশেপাশে যারা বাচ্চারা ছিল পাশেই ঘুমিয়েছিল, এবং হঠাৎ করেই ও মাদ্রাসাদের ঘুম থেকে উঠে ওর কি ঝাপাঝাপি এরকম পাগলামি শুরু হতো। এবং সেটা আর কি সিসিটিভিতে দেখা গেছে, অন্য কেউ হয়তো ওরাও ওভাবে আর কি টেরও পায়নি নাকি। তো ওর একদম তো সেইভাবেই ওকে পাকড়াও করছিল। তারপরে আর কি কোনোভাবে সে নিস্তেজ হয়ে পড়ে যায় নাকি তারপর। এবং পরবর্তীতে ফজরের নামাজের সময় হুজুর যখন ডাক দিবে মাদ্রাসার ছাত্রদের, তো 3টার মধ্যে ওঠানো হয় তাহাজ্জুদ পড়ানোর জন্য। তখন উঠে দেখে ও নাক দিয়ে একদম অন্যরকম একটা সাউন্ড করতেছিল আর কি।
তারপরে হুজুর তো বুঝতে দোয়া পেরেছেন যে, পরে আর কি ওকে ঠিক করলো এবং পরের দিন রুকাইয়া করতেছিল এবং সেই সময় আমিও একটা বিশেষ কাজে গেছি আচ্ছা আচ্ছা এবং ও বলতেছিল যে যখন ওকে রুকাইয়া করা হচ্ছিল তখন ও আসলো, ওর মাঝি তো আসলো জেনটা, এবং এসে প্রশ্ন করতেছিল যে তুমি কেন একে ধরলা বা কি। তো তো ওই যে বিষয়গুলো বললো যে এই কাজ করছিল একজন মাদ্রাসার ছাত্র হয়ে, ও কেন কলব নিল না আর কি, ওর জন্য ওর ফ্রেন্ডকে ধরছি। এখনো হুজুর বলতেছে যে তুই ওকে না ধরে একে ধরলি কেন? তো ওরকম করে আর কি পরবর্তীতে অনেক ঝাড়ফুঁক করে আর কি ঠিকঠাক হইলো। এখন আমার ঘটনাতে আসি। হ্যাঁ হ্যাঁ আমি অফিস থেকে যাচ্ছিলাম এবং খুব আমারও মনে হয় মাঝে মাঝে যে ওই রুকেয়ার পর থেকে আমারও মাঝে মাঝে ওই গাছটার ওখানে গেলে আর কি তার আগেই মনে হয় যে যদি ওখানে ওই সাপটা যে আমারও কোনো এক সময় যদি কিছু একটা হয় বা বের হয়, আমি তখন গিয়ে এরকম মনে করতে করতে আর কি যাই। আর এবং নিশান যখন অফিস থেকে বের হয় রাত্রেবেলা, তখন মোটামুটি কিন্তু 11:30 12টার কাছাকাছি বা অনেক সময় 12টা বেরিয়ে যায় এরকম। আমি আমতলী থেকে নামছে, অটো থেকে নামছে, তখন তো আর গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় না। হ্যাঁ মোবাইলে টর্চ জ্বালিয়ে আর কি যাচ্ছিলাম। একটু 2-1 মিনিট হাঁটার পরেই দেখি আমার ফোনের ফ্ল্যাশটাও বন্ধ হয়ে গেল, 15% নিচে। তারপরে আমি চিন্তা করলাম যে আজকে এত রাতে, ওই রাতটাও অন্ধকার ছিল, খুবই অন্ধকার। এমনিতেই তো ছাদের আলো থাকলে ভালো দেখা যায়, খুবই অন্ধকার ছিল। এবং সামনেই আরো একটা, ওখানে আরেকটা ছিল শিমুলের গাছ। আচ্ছা আচ্ছা এটা কাটা হয়েছে কিছুদিন আগে, যদিও কাটছে। রাস্তা যখন চ্যাপ্টা করে বা না, এটা মালিক যারা ছিল তারাই হয়তো বিক্রি করে দিছে। এবং ওখান থেকে এখন আরো কিছু গাছ হচ্ছে ওই গোড় থেকে আর কি হচ্ছে। এবং তারপরে আরেকটা কবর আছে ওখানে, 3 জন মনে হয় দাফন করছে, না 2 জন আর কি। তা আমার প্রতিনিয়তই তো আমি সবসময় মাথায় এরকম হয়, যখনই আমতলী থেকে নামি তখনই মনে হয় যে একটা শিমুল গাছ, তারপর কবর, তারপরে আবার 7টা জিন, তারপরে আবার একটা কবর আছে। এই বিষয়বাড়ি মানে মাথায় ঘুরতে ঘুরতে আর কি যাই। তো হঠাৎ করে আর কি যখনই ওই ইয়াতে আসলাম কবরের সামনে এবং শিমুল গাছটার আগে, তখন হঠাৎ করে আমার সামনে কিছু একটা মনে হলো যে একজন মানুষ আসতেছে ওদিক থেকে, পূর্ব দিক থেকে আমার দিকে আসতেছে। আমি ভাবলাম যে হয়তোবা কালো আফসা দেখা যাচ্ছে, আমি ভাবলাম যে হয়তোবা কেউ একজন আসতেছে, যাক আমিও আগে একটু। তারপরও মনে মনে আমি তো চিন্তা করতেছি যে আল্লাহ না করুক যদি আমার সামনে কিছু একটা হয়। এই যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একটা কথা আছে। তো আমি আরো একটু গেলাম, সামনে আমার কবর। তো হুট করে দেখি ওই কালো আফসাটা আমার সামনে নেই। তো হঠাৎ করে নেই, আমি আরো চমকে উঠলাম যে কি হলো এটা, মানুষ আসতেছে, রাস্তা দিয়ে সচরাচর মানুষ যায়। তো আমি ভাবলাম যে কি হলো, উনি কি কোনো কিছু করতে ভিতরে গেল নাকি। আমি আবার ডাক দিচ্ছি, কে ওখানে, আমি এরকম বলতেছিলাম। তো কোনো সারা শব্দ নাই। আমি একটু থামলাম যে আর কি এখানে আমার সাথে কিছু একটা হবে নাকি আজকে। আসলে মানে যখন মাথার মধ্যে ভৌতিক চিন্তাগুলো আসে তখন কিন্তু মানে ব্যাপারগুলো মনে হয় যে ঘটতেই থাকবে, বা এরকম একটা শঙ্কা থাকে মনের মধ্যে যে ওরকমই কি না কি হয়। আমি ওখানে একটু দাঁড় হলাম যে আচ্ছা কি হচ্ছে আমার। আমি তো যদিও আমি অতটা ভয়ও পাই না, তারপরেও মনে হচ্ছিল যে না আজকে হয়তো কিছু একটা আমার সাথে হবে, মনে হচ্ছিল ওরকম। নিজের মনে মনে আমি আর কি চিন্তা করতেছিলাম। তো ওখানে দাঁড়ায় এসে দেখি যে আশেপাশে কোনো মানুষ যদি আসে তার সাথে একটু আগেই। তো 2-3 মিনিট অপেক্ষা করলাম, কেউ নেই। তা আমি আর একটু আগাচ্ছি যে যাক ওখানে তো বাড়ি আছে, ওই আম গাছটার সাথে আবার আরেকটা বাড়ি আছে। তো বললো উনি আমার জ্যাঠা হয়, একটু আগে ওনাকে ডাক দেবো, প্রয়োজনের সমস্যা নেই। আচ্ছা। তো আর একটু আগাচ্ছি, আগানোর পরেই দেখি আবার ওই আফসাটা আমার সামনে। দেখা যাচ্ছে অন্ধকার, তো মনে হচ্ছে যে ওখানে মানুষ আসতেছে আমার দিকে।
তা আমি আবার বললাম যে কে ওখানে, হুম হুম কথা বলেন, সমস্যা কি, আমি তো আমি নিশান। আমি আবার এরকম করে বললাম যে আমি নিশান। হুম বলেন সমস্যা নেই, আমি তো এখানে এই যে পাশে আমার বাড়ি। হুম তো আবার কোনো সারা শব্দ নেই। আমি চিন্তা করলাম যে কি হচ্ছে। আমি আবার মনে মনে দোয়া দোয়া পড়তে শুরু করলাম, যে জি দোয়া পড়ি আর কি। হ্যাঁ আমি যেগুলো জানি আর কি ওগুলো বললাম। তো ওরকম বলতে বলতে আগাচ্ছি। কবর আমার সামনে, পশ্চিম সাইডে, রাস্তার পশ্চিম সাইডে যারা ওখানে আছেন, কাশেম আলী ওই দাদার কবর আছে। তো ওখানে আমি সামনে, একদম কবরের সামনাসামনি। হুম 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 তো ওই দিক দিয়ে আবার পশ্চিম সাইডে একটা বাড়ির রাস্তা নামছে। হুম তো ওই কবরের সামনে আমি, আর রাস্তাটা দিয়ে মনে হচ্ছিল যে হঠাৎ করে কেউ আমার সামনে আসলো, এসে আবার ওখান থেকে নেই। তা আমি তো ভয়ে আমার তো কাঁপাকাঁপি একটু শুরু হলো যে কি হচ্ছে আর কি আছে কি আমি ওরকম বোধের সম্মুখীন হলাম কিনা, জিনের সম্মুখীন হলাম কিনা। হুম হুম তো আমি এখন চিৎকারও করতে পারতেছি না অত রাতে। এখন চিৎকার করেও কি আর হবে। আমি নিজের আবার ফ্লাশ থাকলে তো হয়তো বা দিব্যি চলে যেতাম। তো আবারও একটু দাঁড় হলাম যে কি হয় দেখি, এখানে কিছু একটা হয়তো বা আমার সামনে কিছু একটা হতে চলছে। আচ্ছা, তারপর আমি মনকে শক্ত করলাম যে আল্লাহ ভরসা, যা হবার হবে। তো দাঁড় হওয়ার পরে দেখি কোনো মানুষজন আসতেছে না, আমার আশেপাশে কোনো মানুষজন, যদিও আমি প্রতি রাতেই দেখি যে কোনো একটা ভ্যান আসতেছে, না হয় একজন মানুষ যাচ্ছে সাইকেল নিয়ে। আর ওটা তো সবসময় বিজি রোড, বিজি রোড, হ্যাঁ, 12টা 12:30 দিকে খুব কম আসে। তারপরে ওখানে ভ্যান ট্যান চলাফেরা করে। তারপরে আমি ভাবতেছি যে আসবে তো একটা অটো, না হলে আমাদের গাইবান্ধা থেকে ওইদিকে আবার 12টা 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত অটো 3-4 জন আছে, ওরা আবার অটো চালায়, যায় বাড়িতে। তাই আমি ভাবলাম ওরাও আজকে আসতেছে না, আমার ফোনটাও ফ্লাশ বন্ধ হয়ে গেল, আমি তো আজকে বিপদে বললাম দেখি। তো আরেকটু আমি চিন্তা করলাম, না এগুলা চিন্তা করা যাবে না, ভয় করা যাবে না, আমি আগেই যাই। এখন তো রাত প্রায় 12টা পার হয়ে গেছে। তা আমি ওই রাস্তাটা ক্রস করলাম। এখন ক্রস করার পরে আমার তো মনে মনে ভয় আবার। তো পিছন থেকে হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট শব্দ হলো। আমি তো চমকে উঠলাম যে আবার কি শব্দ হয়। সামনে দেখলাম একজন আফসা, আবার নাই। হঠাৎ করে আবার পিছনে, আমি পিছনে তাকাচ্ছিলাম না, যে পিছনে তাকালে যদি হঠাৎ কিছু একটা চোখে পড়ে আমার, কিছু একটা দেখি তাহলে আমি এখানে হয়তো বা সেন্সলেস হতে পারি। এটা আবার চিন্তা করতেছে। তো আমি ওরকম একবার শব্দ হওয়ার পরও আগাচ্ছি, আমি দ্রুত আগাচ্ছি। আমার সামনে আবার আম গাছটা আমার, তো আগাচ্ছি, আমার পিছনে আবার ওই বিকট শব্দ হচ্ছে। একবারের পরে 2বার হইলো। আমি তারপর আগাচ্ছি, জোরে জোরে আগাচ্ছি, যে আম গাছের ওখানে যায় ওই নতুন বাড়ির জ্যাঠাকে আর কি ডাকবো। তো ওখানে যেতেই আম গাছটার সামনাসামনি হঠাৎ করে আমার সামনে দেখি আরেকজন মানুষ। আমি ভাবলাম যে হয়তোবা এই মানুষটা, আমি আর চিন্তা করতেছি মানুষ যদি হয় তাহলে তো পা থাকবে, আর যদি মানুষ না থাকে তাহলে ওর পা থাকবে না। আমি শুনি আর কি যেটা, যে জেন যদি হয় তার পা থাকে না। আমি চিন্তা করতেছি এরকম যে ওর পা দেখবো, যে পা আছে কিনা। যদিও আমার লাইট নাই, আমার ওই ব্রাইটনেসটা বাড়াই দিলাম আর কি। যে ব্রাইটনেস লো ছিল, আমি বাড়াই দিলাম, সাদা হলো একটু, যে এটা নিয়ে আগেই দেখি। ওখানে আবার মাছ চাষ করে ওই সাইডে, আম গাছটার সাইডে একটা পাশেই হচ্ছে বড় পুকুর আছে, ওখানে মাছ চাষ হয়। আমি ভাবলাম যে ওখানে খামারেও যদি কিছু থাকে তাহলে হয়তো ওনারাও আসতে পারে, হয়তো রাতে ভাড়া দিচ্ছে। তো হঠাৎ করে আমার সামনে ওই যে আফসারটা দেখা যাচ্ছে, ও হঠাৎ করে দেখলাম যে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। এবার দেখলাম যে লক্ষ্য করলাম ভালো করে, আমি ওখানে দাঁড়ায় আছি, যে আমি বলতেছে কে ওখানে, কে, আর সামনে আসেন, কথা বলেন, সমস্যা কে। তো কথা না বলতে পায়ের দিকে একটু লক্ষ্য করতেই দেখলাম যে ওনার পা দেখা যাচ্ছে না। আমি তখন স্পষ্ট হলাম যে এখানে কি ওই 7 ভাইয়ের মধ্যে কি একজন হতে পারে কিনা, দুষ্ট এরা। আমি জোরে জোরে বলতেছে যে আমি তো কিছু করি নাই ভাই, আমার সাথে এরকম হচ্ছে কেন, বা এরকম করতেছেন কেন, আমি কি আপনার কোনো ক্ষতি করছে নাকি। তো ওপাশ থেকে কোনো আওয়াজ নাই। আমি এরকম করে বলতেছি, কাঁপা কাঁপা স্বরেই বলতেছি, যদিও এখন হয়তো বা ওরকম এখন এক্সপ্রেশন হবে আসবে না। তা
আমি ওনাকে বললাম যে আমার কি দোষ, আমার সামনে এখানে আসতেছেন আবার যাচ্ছেন, কি সমস্যা? আমি তো কিছু করি নাই আপনাদের, এই পাশ দিয়ে তো সবসময় যাওয়া হয়, আপনারা না হয় এই যে আশেপাশেই তো আমাদের এখানেই তো থাকেন, আপনাদের তো কোনো ক্ষতি করিনি আমি, তাহলে আমার সামনে এখানে ভয় দেখাতে চাচ্ছেন আপনারা? আমি জোরে জোরে বলতেছে যে আমার কথাগুলো উনিও শুনুক, আবার ওই পাশের যে বাড়ি আছে ওনারাও হয়তো বা শুনলে উঠবে যে এত রাতে কে বলে কি কথা বলতেছে, এরকম করে জোরে বলতেছে যে। তো ওনার ওদিক থেকে কোনো শব্দ নেই, আমি ওখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থেকে মানে ওখানে এমন পরিস্থিতি তো আসলে 20-25 মিটার দূরে হবে আর কি, আমি দাঁড়ায় আছি, এখন থেকে বলতেছে আর কি। আমি তখন আর কি জমি গাছটা তো রোয়া রোপণ করছে মাত্র, আমি ভাবলাম যে রোয়ার ভিতরে দৌড় দেবো নাকি। আচ্ছা আচ্ছা, ব্যাগ ট্যাগ আমার কাঁধে আছে, আবার লোফার টোফার পরে গেছে, তো এখন চিন্তা করতেছে এগুলা হাতে নিয়ে দৌড় দেবো নাকি এই পাশ দিয়ে দৌড় দেবো না পিছনে দৌড় দেবো, আচ্ছা আচ্ছা, এরকম চিন্তা করতেছে। তারপর চিন্তা করতে করতে আবার দেখি হঠাৎ করে উনি নাই। এবার চিন্তা করলাম যে এবার দৌড় দেই, কি হয় হবে, আল্লাহ ভরসা করে একটা দৌড় দেই। আমি মনে মনে আল্লাহ একবার বলতেছি আর চিন্তা করতেছে এবার একটা দৌড় দেবো, সে যা হওয়ার হবে একটা দৌড় দিব। এখন দৌড়ের প্রস্তুতি নিচ্ছি আমি, তো হঠাৎ করে একটা শব্দ, আবার শব্দ হলো, একটা বিকট শব্দ হলো। তা আমি আবার থমকে দাঁড়ালাম কিছুক্ষণ, যে হঠাৎ করে আবার শব্দ হচ্ছে, ভাই আজকে কি আমার সাথে খামার জন্য কি খারাপ কিছু হবে কিনা। তো আমি দাঁড় হয়ে আছি, কিছুক্ষণের মধ্যে পিছন থেকে দেখলাম যে একটা ভ্যানের মতো কিছু আসতেছে। আমি ভাবলাম যে হয়তোবা যাক আমি বেঁচে যাচ্ছি হয়তোবা, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই শিমলার গাছ, যেখানে শিমলার গাছটার কথা বললাম, ওখানে ভ্যানটা মনে হচ্ছিল যে ভ্যান কিছু একটা লাইট মনে হচ্ছে যে লাইট আসতেছে আমার দিকে। তা আমি আমার আশার আলো জাগতেছে যে না আমি হয়তোবা বেঁচে যাব বা ভালোভাবেই আমি বাড়িতে ফিরতে পারবো, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তো আমি দাঁড়ায় আছি, ওখান থেকে ভ্যানে যদি কেউ আসে কিংবা অটোতে আসে 30-40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে আম গাছের এখানে পৌঁছে যাওয়ার কথা। তো 1 মিনিট যাচ্ছে, আসতেছে না। আমি চিন্তা করতেছে যে লাইট দেখা গেল, স্পষ্ট দেখলাম যে আসতেছে আমার এখানে, কিন্তু লাইট আসতেছে না। এখান থেকে আসতে তো 1 মিনিট 2 মিনিটও লাগবে না, যে যাই হোক যদি লাগেও আমি থাকি, ওনার হয়তো বা কোনো সমস্যাও হইতে পারে। তাই 2 মিনিট দাঁড় হলাম যে উনি আসতেছে, যে আসুক ওনার সাথে আমি এইটুকু পথ পার হই, যে আম গাছটা পর্যন্ত একটু পার হই। আম গাছটা পরেই তো ওনার একটা বাড়ি, তারপরে আরেকটা কবর, তারপরে আরেকটা বাড়ি, নতুন বাড়ি করছে, ওনারা থাকে না, ওনারা ঢাকায় থাকে। আচ্ছা। তো আমি 2-3 মিনিট একটু ওয়েট করলাম, তারপরে দেখি ওনার নাই। আমি ভাবলাম যে এটাও হয়তো বা হইতে পারে, রাতুল ভাই তো এরকম অনেক ঘটনা আর কি বলে। আমি আবার আপনার চিন্তা করতেছি, আচ্ছা আচ্ছা, যে ওই চিন্তাগুলো আমার হচ্ছে, যে আমি ভয়ের সম্মুখীন হচ্ছে এখন, তো এখন পুরো আমি নানা ধরনের চিন্তা আমার আছে। এরকম দেখে মনে হচ্ছিল যে হইতে পারে ওটাও আমার সাথে কিছু একটা জেনের কিছুই হইতে পারে। তা আমি ওখানে দাঁড়ায় স্তব্ধ, আমার ঘেমে টেমে গেছি, আমার শরীর প্রচুর ঘামছে। তা আমি চিন্তা করতেছি যে পার হব না আল্লাহ আমাকে পার করে দেন, সহি সালামতে পার হই আমি। আচ্ছা আচ্ছা। তো আমি এবার ওই যে আবারও মনে মনে ভাবলাম যে এবার বহু দৌড় দেবো আমি, একটা কি হয় হবে, যা হয় হবে। আমি কিছু একদম নিয়াত করলাম যে আমি দৌড় দেব, দৌড় দিব প্রস্তুতি। এবার এই দৌড় দেওয়ার মাঝে আবার ওই সামনে দেখলাম ওই পুকুরে, যেটা পুকুরের মধ্যে একটা দেখি সাদা, হঠাৎ করে সাদা একটা কিছু একটা বের হলো। আমি তো এবার আগে দেখা ছিল কালো কালো আফসা কিছু, এবার একদম সাদা মনে হচ্ছিল যে চাদর। ওই শীতকালে বয়স্ক মানুষের যারা আছে ওরা চাদর গায়ে একদম মনে হচ্ছিল সাদা কিছু। আমি তো এবার ভাবছি যে এবার ওইটা জিনই হবে। আমি এবার দোয়া পড়া শুরু করলাম, আমি যে দোয়াগুলা জানি আর কি, দোয়াগুলো পড়তেছে। এবার মনে করতেছে দোয়া পড়বো, দোয়ার উপরে তো কিছু নাই, সূরার উপরে তো কিছু নাই, যা হওয়ার হবে। আয়াতুল কুরসি বললাম এবং এবার নিয়ত করলাম যে এবার যাই হোক আয়াতুল কুরসি পড়লে যে আমি জানি যে
40 হাত ফাঁক দিয়ে আর কি চলে যায় যে খারাপ কিছু থাকলে। ভূত, এরকম যাই হোক ওরা চলে যায়। আমি পড়তে পড়তে আর কি দৌড় দিছি এবার যে আল্লাহ যা হওয়ার হবে। আমি উপরে আবার হচ্ছে ওই যে আম গাছটা ওই পাশ দিয়ে এমন দৌড় দিছি গিয়ে যায় ওখানে আমার হচ্ছে বাড়িগুলো আছে ওখান থেকে ডাক দিছি, জোরে ডাক দিচ্ছে রিজু ভাই, ওই রিজু ভাইয়ের বাড়ি পাশে যে আছে। বাসাটা ছিল আর কি। ওই যে বড় আব্বা ছিল জ্যাঠা ছিল ওনাকে নানা ডাক দিয়ে ওনার বাড়ি পার হয়ে আমি ওইদিকে ডাকছি, আচ্ছা, রিজু ভাই করে ডাক দিচ্ছি। উনি আবার দেখি যে আমি আর পিছনে তাকাইনি, যা হওয়ার হবে দেখি কিছু হোক। তো উনি